একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আসবো, সেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কিভাবে চেনা যায় তার নিদান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যিনি জেলা পরিষদের সভাধিপতি। কি ভাষায় দিচ্ছেন, অখিলগিরির পর আরেকটা নিদর্শন দেখাবো আপনাদের। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূল বিধায়ক। তিনি কার্যত আদিবাসী মানুষদের কি করে চিনতে হবেন তার নিদান দিলেন। ভয়ঙ্কর সে শব্দবন্ধ। অখিলগিরির সেই মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে কথাগুলো মনে পড়ে গেল। এবং সবথেকে বিস্ময়কর, বলটা সেখানে থামলো না। গড়াতে গড়াতে দক্ষিণ চব্বিশ পরগনার দাপুটে নেতা, যারা দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে যাতায়াত করেন, ফুটবলের সঙ্গে তার কাট আউট, মানে আপনি দেখতে দেখতে একসময় হয় উচ্ছ্বসিত হয়ে পড়বেন, নয় ক্লান্ত হয়ে পড়বেন। তার নাম শওকত মোল্লা। তিনি আবার কার্যত সমর্থন করলেন এই বক্তব্যকে। দেখুন, পশ্চিমবাংলায় তপশিলীদের নিরাপত্তা নেই, সেখানে যদি তাদের প্রতি অবিচার হয় তো আইনে আছে রাষ্ট্রপতি শাসন দেওয়া, এবং সেইটাই আমরা দাবি করব। বৃহস্পতিবার সন্দেশখালীর 4টি গ্রামে গিয়ে গ্রামবাসীদের কথা শুনলেন জাতীয় এসসি কমিশনের 10 সদস্যের প্রতিনিধি দল। হ্যাঁ, শিবু হাজরাও, উত্তম সর্দার, ওরা বহুত অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। পুলিশকে জানিয়েছিলেন কোনোদিন? পুলিশকে জানালে বলবে আমরা সব জানি না, আপনারা শিবু হাজরার কাছে যান, শিবু বাবুর কাছে যান, এইসব বলে। পুলিশকে জানালে বলে শিবু হাজরার কাছে যান। হ্যাঁ, আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল, ডেকে নিয়ে রাস্তা রাতের অন্ধকারে হাত ধরে টানাটানি, আমি কোন রকমে হাত ধরে চিনচিড়ে পালিয়ে আসি। তারপর লোকজন জড়ো হয়, সেখান থেকে আমি চলে আসি। আর হাত ধরে টানাটানি করেছে উত্তম সর্দার। তুমি প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করে আমি কোন রকমের টানা হিচড়া করে পালিয়ে আসি। উত্তম সর্দার, শিবু হাজরা এরাই ডেকে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত দিদি? মিটিং করবে বলে ডেকে নিয়ে যেত, যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। কি করতে বলতো? রাত্রে 10টা-11টার সময় সব মাদের ডেকে নিয়ে যাবে। राष्ट्रपति को बताना चाहते कि यहाँ पे राष्ट्रपति शासन लागू करिए, नहीं तो ये हमारे लोग यहाँ सुरक्षित नहीं रह पाएंगे। 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন করে দেখুক। একটা বিজেপির চারানার নেতা দলের তরফে একটা পদে গেছে বলে বড় বড় কথা। আমি বলছি ওনাকে, ওনার যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে, রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে হাত দিয়ে দেখুক। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। শ্লীলতাহানির অভিযোগ একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। যার যার ভালো লাগবে তাদেরকে ডেকে নিয়ে হ্যাঁ। একটা তফসিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন এবং দেহের রং দিয়ে কিন্তু বোঝা যায়। রিমেম্বার ইট, তাদের শারীরিক গঠন এবং শরীরের যে রং, তথাকথিত আমরা বলি ফর্সা, শ্যামবর্ণ, এই দেখে কিন্তু বোঝা যায়। কিন্তু ক্যামেরার সামনে যে সমস্ত মহিলারা এসছেন তারা সব ধবধবে ফর্সা। নারায়ণদা যেটা বলেছে যে আদিবাসী ভাই বোনেরা যারা আছে তাদের দৈহিক, তাদের প্রকৃতি একরকম থাকে, কিন্তু যারা আজকে বিশেষ করে শিডিউল কাস্ট বা জেনারেল কাস্ট বা মাইনরিটি মহিলারা ঠিক যেমন হয়, সেইভাবে কিছু মহিলাও আমরাও দেখেছি। ফলে নারায়ণদা যেটা বলেছে এটা খুব খারাপ বলেছে বলে আমার অন্তত মনে হয়নি। শওকত তিনিও নারায়ণ গোস্বামীকে সমর্থন দিয়েছেন। যত বড় খারাপ কথা বলবেন, যত বেশি অসভ্যের মতো কথা বলবেন, তৃণমূলে তত বেশি পোস্ট পাওয়ার সম্ভাবনা থাকে। অতএব নারায়ণ গোস্বামীর পর জেলা পরিষদের সভাধিপতি হওয়ার তালে যারা ঘুরবেন তারা নারায়ণ গোস্বামীকে সমর্থন দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত ছিল এরকম কথা যারা বলেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা, উনি তা করেন। শুক্রবার সন্দেশখালী যাচ্ছে বিজেপি সভাপতি জেপি নাড্ডার গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সুকান্ত মুখোপাধ্যায়, রুমা পাল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল, দেশের রাষ্ট্রপতি সম্পর্কে অখিলগিরি যা বলেছিলেন তারপরে স্বয়ং মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া হয়েছে এই ঘটনা কারণ নেই। তোমার জানলে তুমি বলো। আমি বলছি, আজকে যে ভাষায় একজন বিধায়ক, শুধু নয় একটা জেলা পরিষদের সভাধিপতি, ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক, তিনি আদিবাসী মানুষ কিভাবে চিনবেন তার নিদান দিচ্ছেন, এই রকম প্রকাশ্যে বডি শেমিং, এবং আরেকজন তাকে দাপুটে নেতা সমর্থন জানাচ্ছেন, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে? আমি বলছি এর নজির গোটা ভারতবর্ষে কিন্তু একটা নজির তৈরি করছে তৃণমূল। সুমন, প্রথম কথা যেটা বলা উচিত, আমার প্রথমে বলছি যে যেমন কোনো টেরোরিস্টের কোনো রং হয় না, কোনো সন্ত্রাসবাদীর কোনো রং হয় না, সে যে কোনো ধর্মের যে কোনো জাতের হতে পারে। মহিলাদের, আদিবাসী হোক না হোক, তারা মহিলা,
মহিলাদের বিরুদ্ধে যারা কোনো কথা বলেন বা এই ধরনের উক্তি করেন তাদেরও কোনো রং হয় না, সে কোনো দলের বিধায়ক হোক না হোক, আমার তাদের কিছু আসে যায় না। দ্বিতীয় কথা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আমি কোনো মতেই সমর্থন করার মতো জায়গা আমি নেই, আমি করবো না। দ্বিতীয়ত আমি একটা কথা বলি, দলের কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? আজকে আমি বলতে পারছি যে অখিলগিরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তিনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মৎস্যমন্ত্রী। এখানে বলতে পারি যে রাজ্যে দাঁড়িয়ে পঞ্চায়েতের জন্য পঞ্চায়েতে 50% আসন মহিলার জন্য সংরক্ষিত, যে রাজ্যে কন্যাশ্রী বা রূপশ্রী বা যে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক প্রকল্প মহিলাদের জন্য করেছে, সেই রাজ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি আশাবাদী এর বিরুদ্ধে ব্যবস্থা হবে। সন্দেশখালীতে যা ঘটেছে সেটা আমি তোমার কেন বলছি সুমন, একটা বিরুদ্ধে একটা কথা বলা, এর আগে একটা কথা বলা দরকার। কোথাও না ঘটনা, আমি বলছি যে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ বাবু গতকাল বলেছেন, আজকে একদিন চলে গেছে। একটু কথা বলি, তুমি ব্যবস্থা বাদ দাও। সন্দেশখালী নিয়ে এত কথা উঠছে, আমরা যে আগের দিনও আলোচনা করলাম, বিস্তর আজকেও করছি, সন্দেশখালী যা হয়েছে অত্যন্ত নিন্দনীয়, দুর্ভাগ্যজনক, কন্ডেম করার জায়গা নেই। কিন্তু আজকে কোথাও দাঁড়িয়ে বিরোধীরা, শতরূপরা, শঙ্কররা এত কথা বলছে, আমি উন্নাও লক্ষ্মীমপুর খেরি কথা বলতে চাই না, আমি বানতলা থালতলা কথা বলতে চাই না, বলে এই ইতিহাস বাড়িয়ে লাভ নেই কোনো। আজকে যেটা ঘটছে, যে বিরোধীরা 2021 সালে দাঁড়িয়ে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত কিছু নিয়ে সোচ্চার হয়েছিল, তাদের কাছে একটা 10 বছরের ঘটনা এমনভাবে কোথাও আড়ালে চলে গেল, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা একবারও হাতিয়ার করেনি, বা তারা জানতো না, কেন জানি না। এখানে আমার একটা সন্দেহের জায়গা সুমন, যারা আজকে দাঁড়িয়ে বলছে তারা এখনো বলছেন যে মহিলার কথা, দিদির কথা। আমি শুধু কল্পনা করছি যে আজকে অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায়, আর এই রাজ্যের বিরোধী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালীকে বিচার আনা এনশিওর করতেন, প্রয়োজনে গোটা রাজ্য স্তব্ধ করে। জাস্টিফাই করছি না, সুতরাং বিরোধীরা এটা করতে পারেনি কেন? আজকে সন্দেহখানে সেটাই 10 বছর ধরে একটা লম্বা টানা কার্যকলাপ, যেখানে দাঁড়িয়ে এটাও তো একটা বড় হাতিয়ার হতে পারতো, হলে শুধু সন্দেশখালীরা রাজ্যকে পেয়ে যেত, কেন পারেনি করতে? সেটাও একটা পয়েন্ট সুমন, এদের কাছে উত্তর নেই। নিরাপদ বাবু, যিনি নিরাপদে এখন নাকি টালিগঞ্জে থাকে, তো তিনি কোথাও তো এই কথা আগে কোনোদিন বলেন, বাকিরা তো বলেননি যে ঘটনা ঘটছে, এই ভয়াবহ কাণ্ড চলছে, এই ভয়ঙ্কর কাণ্ড চলছে। তুমি যেন খুশি হবে, বানতলার কথা তুমি বললে, বানতলার প্রত্যেক অপরাধী জেল খাটছেন, শাহজাহানকে মুখ্যমন্ত্রী বিধানসভায় সার্টিফিকেট দিচ্ছেন। এক সেকেন্ড, দ্বিতীয় কথা হচ্ছে সুমনদা, এই যে মহিলারা কি করেছেন না করেছেন, কেন আমি বুঝি ওটা তৃণমূলের দলীয় প্লট। এই যে রুবেল বলে যে ছেলেটিকে তোমরা দেখালে শুরুতে পোস্ট, যে এবিপি আনন্দে যে মহিলা এসেছেন তার সম্পর্কে মিথ্যে পরিচয় তার প্রচার করছে, ও নাকি তৃণমূলের আইটি সেলের নাকি সম্পাদক, আর সভাপতিকে দেবাংশু, যেদিন সে উল্টো দিকের টেবিলে ভদ্রমহিলার বসছিল। সুতরাং আমি কথাটা এই কারণে বলছি, দেবাংশু তো স্টুডিও উপস্থিত ছিল, ও তো জানে যে এই ভদ্রমহিলা বিজেপির সেই ভদ্রমহিলা চেহারাটা পরের দিন সুগন্ধ মজুমদারের সাথে টিভিতে দেখেছে, সুতরাং তিনি নন। বাইরের দর্শকের জন্য নয়, মুখটা ঢাকা ছিল। কিন্তু আইটি সেলের প্রেসিডেন্ট যাকে দেখে গেছে, আইটি সেলের সেক্রেটারি তার সম্পর্কে ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করছে, আমি কেন বলবো না এটা একটা দলীয়? আমি প্রথমত দর্থহীন ভাষায় এই বক্তব্যকে আমি কন্ডেম করছি। আমার দল কুণাল ঘোষ সে নিজেও কন্ডেম করেছে, এই বক্তব্যকে দল এন্ডোর্স করে না। কিন্তু আপনি যেটা বলছেন দল কি ব্যবস্থা নিচ্ছে, নিশ্চয়ই দল কন্ডেম করেছে। কিন্তু সুমন, উল্টো দিকে আমরা দেখছি আমাদের রাজ্যে একজন আদিবাসী মহিলা, সে রাজ্যের মন্ত্রী, তাকে বলা যায় আমি ওকে জুতার তলায় রাখি। লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী যখন বীরবা হাসদাকে বলছে আমি ওকে জুতার তলায় রাখি, একটা কন্ডেম করেছে বিজেপি। আমি তো দূরের কথা, আমি একটি প্রতিবেদন দেখানো হলো, সেই প্রতিবেদনে একজন মন্ত্রী সভাধিপতি তিনি যে কথাটা বললেন, একজন মহিলা তাকে চেনবার ক্ষেত্রে কি কি আবশ্যক, এবং যে মহিলা মুখ দেখে তিনি আমি দুটো একবার সলিলাকে যেতে হবে। সলিলা, আইনি প্রতিবিধান কি? এ তো সভ্য দেশে 2024-এর ভারতবর্ষে ভাবা যায় না। আইন কি করছে? আইনটা আমি বলছি তোমাকে, দেখো মানে তোমার এই সারমর্ম, তোমার এই এতক্ষণে 1 ঘন্টার ওপর হয়ে গেল, একটাই হচ্ছে যে তোমার সম্পত্তি যেটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, লিজ দিয়ে টাকা দেয়নি, ওসব পরোয়া করে না। যে কোনো প্রকারে বাই হুক অর বাই ক্রুক মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, যে আউটরেজ অফ ফিমেল বডি, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এটাকে যাতে নালিফাই করা যায় তার জন্য পুলিশ প্রশাসনকে অল আউট করেছে, 1 নম্বর। 2 নম্বর, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে এই যে তোমার বিধায়ক বললেন, এই বিধায়ক বললেন এবং আরেকজন বিধায়ক শওকত মোল্লা বললেন, যেটা আদিবাসী মহিলাদের প্রতি যে অসম্মান এবং কুরুচিকর কথা বলেছেন, দৈহিক গড়ন,
তাদের সৌন্দর্য, গায়ের রং নিয়ে যেটা বলেছে, ইমিডিয়েটলি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাক্ট আছে, এটা স্পেশাল ক্যাট, ভারতবর্ষের এটা হচ্ছে স্পেশাল ক্যাট, হাইয়েস্ট পানিশমেন্ট। SC/ST প্রিভেনশন অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 পরিষ্কার প্রভিশন আছে যে যদি এই ধরনের বডি শেমিং বা এই ধরনের কালার নিয়ে কোনো কথা বলা হয় তাহলে SC/ST কমিশন সুমোটো তারা কিন্তু মামলা করতে পারে বা রাজ্য সরকারের তরফ থেকে মামলা করার সুযোগ আছে, এবং এইটা কিন্তু রীতিমতন একটা মানে সরাসরি ভায়োলেট মানে অ্যাক্টকে ভায়োলেট করে। এবং আরেকটা কথা বলছি যে অখিলগিরি হতে পারেন, তিনি শুভেন্দু অধিকারী হতে পারেন, তিনি যেই হতে পারেন, নারায়ণ গোস্বামী হতে পারেন, কেন রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না? আজকে রাজ্য সরকার যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের নোটিশ পাঠিয়ে দিচ্ছে, সাংবাদিকদের কোর্টে হাজির করাচ্ছে, মানে এডিটরকে মানে আমি সব্যসাচীর কাছে যাব। শুধু সন্দেশখালী 2-তে এসটি মানুষের সংখ্যা 23%, আবার বলছি আদিবাসী মানুষ 23%। হ্যাঁ, হাসদার ক্ষেত্রে অরূপবাবু যে কথাটা বললেন, এই রাজ্য সরকার কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করেছিল? প্রথম প্রশ্ন। বীরবাহা হাসদা কিন্তু তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার সদস্য। এটাই তৃণমূল কংগ্রেসের প্রশাসন যারা দেখাচ্ছে এই রাজ্যের মহিলাদের সম্পর্কে, তফসিল জাতি সম্পর্কে, সংখ্যালঘু মানুষ সম্পর্কে, গরিব মানুষ সম্পর্কে এইরকম একটা মানসিকতা, লামপত্য মালিকানা এবং জোটচুরি এইভাবে করা। অ্যারেস্ট করেছেন, অ্যারেস্ট করেছেন, গ্রেফতার করেছেন, গ্রেফতার করেছেন, আমি এখান থেকে এতবার শুভেন্দু অধিকারীর কথা হচ্ছে, আজকে একদিকে রামপুরেই শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো, অন্যদিকে আজকে বিজেপির তরফ থেকে এসপি অফিস অভিযানের কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, একাধিক জায়গায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। দেখুন, ওকে মমতা বলেছে চোর মমতা, আর ও এখানে বলেছে কি কোত্থেকে হচ্ছে সব জানি। শুভেন্দুর এখন মানসিক ছটফটানি চলছে। সোমবারের পর বৃহস্পতিবার ফের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিশন সন্দেশখালী। এবার কৌশল বদল করে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারীরা। 144 ধারার মোকাবিলা করতে স্ট্র্যাটেজি 4 প্রয়োগ করল বিজেপি, কিন্তু তাতেও সন্দেশখালী পর্যন্ত পৌঁছতে পারলেন না তাঁরা। বৃহস্পতিবার 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালী রওনা দেন শুভেন্দু অধিকারী। এদিনও তাদেরকে আটকানো হয় সায়েন্স সিটির কাছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এরপর বাসের ভেতরে ওঠেন এক পুলিশ অফিসার। মাই নেম শুভেন্দু অধিকারী, নাম্বার 1, শঙ্কর ঘোষ 2, তাপসী মণ্ডল 3, চন্দনা বাবুরি। প্লিজ কনভেট টু মমতা ব্যানার্জি। চোর মমতাকে। এরপর শুভেন্দু অধিকারীর বাস এগিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। ড্রেস দেখুন, গুন্ডামি করার জন্য ড্রেস দিন, মমতা পোশাক সব হবে, চিফ মিনিস্টার হবে, হিসাব হবে, বিজেপি চিফ মিনিস্টার হবে, হিসাব হবে। সুকান্ত ছবি উঠেছে, সুকান্ত একটা গাড়ির উপর উঠেছে, শুভেন্দু চাইছিল ডবল ডেকার বাসের উপর উঠতে, ওই রুটে ডবল ডেকার বাস চলে না। সুকান্ত যে হসপিটালে ভর্তি হবে, ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে, এরকম বড় হসপিটালে নিয়ে যেতে হবে। ওর লড়াই তো সুকান্তর সঙ্গে। ধামাখালী থেকে প্রায় 6 কিলোমিটার আগে রামপুরে আগে থেকেই বাঁশের ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। বিজেপি বিধায়কদের বাস সেখানে পৌঁছতেই আটকে দেওয়া হয়। এরপর সেখানেই রাস্তার উপর বসে পড়েন শুভেন্দু অধিকারী। এরপর বিকেল 4:15 নাগাদ কলকাতার দিকে রওনা দেন বিজেপি বিধায়করা। এদিকে সন্দেশখালী কাণ্ড এবং সুকান্ত মজুমদারকে হেনস্থার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখালো বিজেপি। জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও অভিযান করল গেরুয়া শিবির। সেই বিক্ষোভ কর্মসূচি থেকেই সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কনভয় লক্ষ্য করে উঠল চোর স্লোগান। সন্দেশখালী অভিযানে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদারের আহত হওয়ার ঘটনায় রাজ্য পুলিশের সর্বোচ্চ আধিকারিক সহ 3 পুলিশ অফিসারকে তলব করল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি। বৃহস্পতিবার রাতে এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশ অনুযায়ী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদির রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে হেনস্থা, প্রাণঘাতী আঘাত এবং দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, মঙ্গলবার বসিরহাট পুলিশ জেলার সুপারের অফিসের সামনে ধর্ণা অবস্থানের সময় তাকে আটক করা হয়। শুধু তাই নয়, পুলিশ বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করে বলে সুকান্তর অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতি চিঠিতে লিখেছেন, পুলিশের এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য দায়ী পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন বলে চিঠিতে উল্লেখ করেন সুকান্ত মজুমদার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পাঠানো চিঠিতে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, টাকিতে পুলিশের সঙ্গে বাদানুবাদের সময় গাড়ির বনেটে উঠে পড়েন তিনি। র্যাফের এক মহিলা কনস্টেবল তার হাত ধরে টেনে নামানোর চেষ্টা করেন। সেই সময় হঠাৎ স্থানীয় পুলিশ জেলার অতিরিক্ত সুপার ওই গাড়ি চালানোর জন্য নির্দেশ দেন। সেই মতো চালক গাড়ি চালাতেই ভারসাম্য হারিয়ে পড়ে যান বলে চিঠিতে দাবি করেছেন সুকান্ত মজুমদার। তার আরও অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও পুলিশ রীতিমতো টালবাহানা করে। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার নোটিশ দিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ 3 পুলিশ আধিকারিককে তলব করেছে লোকসভার প্রিভিলেজ কমিটি। সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে তাঁদের মৌখিক বয়ান নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। শহরের বুকে একাধিক মিছিল, একাধিক সভা, কখনো বামপন্থী বিশিষ্টরা, কখনো বিদ্বজনদের একাংশ সন্দেশখালি নিয়ে আজ সরব হলেন। দেখুন। সন্দেশখালি কাণ্ডের আঁচে তপ্ত হলো বাংলা। কলকাতা থেকে বসিরহাট পথে ঝড় তুললেন বামপন্থীরা। লেক মার্কেট থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন পবিত্র সরকার, মন্দাক্রান্তা সেন, অনিক দত্ত, বাদশা মৈত্র, দেবদূত ঘোষরা। বাম বুদ্ধিজীবীদের মিছিলে মাইক ব্যবহার নিয়ে পুলিশের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গন্ডগোল কিন্তু হচ্ছে, এবং সেটা হচ্ছে হাজরা মোড়ে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেন মাইক ব্যবহার না করা হয়, কিন্তু সেই নিয়ে ইতিমধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। পরোক্ষ প্রশ্রয়, এই যে মহিলারা বলতে পারছেন না, এই পরোক্ষ প্রশ্রয় আসলে শেখ শাহজাহানদের প্রশ্রয় দিচ্ছে, উত্তম সর্দার, শিব সর্দারদের প্রশ্রয় দিচ্ছে। আমার মনে হয় যে দুর্নীতি বা যা চলছে, যে অত্যাচার চলছে, ভয়ে লোক মুখ খুলতে পারছে না, অ্যাটলিস্ট সাধারণ মানুষের প্রত্যেকের এগিয়ে আসা উচিত। সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে রানু ছায়া মঞ্চে সংহতি সভা করলেন বিদ্বজনদের একাংশ। ওখানকার মানুষদের কিন্তু আমরা বারংবার একটা কথা বলতে শুনেছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তৃণমূলই করি, অর্থাৎ আমরা কিন্তু আপনার পার্টিরই সমর্থক। এবার সেই পার্টির ভেতরেও যদি 2, 3, 4 করে শ্রেণী তৈরি হয়ে যায় যে তাদের মধ্যে একদল অত্যাচার করবে, সে আমার পার্টির হোক বা নাই হোক, তাহলে বুঝতে হবে যে গোটা পশ্চিম বাংলার জন্য পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। সন্দেশখালির দোষীদের শাস্তি ও প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে বসিরহাটে মিছিল করে বামেরা। পুলিশের ব্যারিকেড ছেড়ে এগিয়ে যান বাম নেতা কর্মী সমর্থকরা। তুমুল উত্তেজনা তৈরি হয়। বামফ্রন্টের যে মহামিছিল, সেটা আজ বসিরহাট কলেজ থেকে রওনা দিয়ে দেখতে পাচ্ছি পায়ে পায়ে এসপি অফিসের সামনে চলে এসছে। এই মিছিলের যারা আছেন অংশগ্রহণ, তারা এই ব্যারিকেডের প্রথম স্তরে আছড়ে পড়েছেন, এবং সেই পেছন দিকে যারা রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে। কারা গ্রেপ্তার হয়েছে? যারা শিবুদের বিরুদ্ধে, যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে, যারা লুঠের বিরুদ্ধে, যারা মানুষের প্রতিবাদ তার সঙ্গে আছেন, গ্রেপ্তার হবার কথা তো অপরাধীদের, যারা বেআইনি সম্পদ করেছে, বিঘের পর বিঘে, জমির পর জমি। তত বড় তৃণমূলের নেতা, তত বড় সম্পদ। স্থানীয় গ্রাম্য বিবাদ, জমি কাজ করেছে, কেউ টাকা দেয়নি, সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। এটা সরকার বিরোধী কোনো আন্দোলন নয়। কোনো ব্যক্তিকে টার্গেট করে সেই জায়গাটায় সিপিএম বিজেপি একটা প্রচার চালাচ্ছে। তো সেখানে পুলিশ আইনত যা যা করার করছে। পুলিশ যদি ধরার হয়, পুলিশ ধরবে। শেষ অবধি কবে ধরা পড়বেন শেখ শাহজাহান, সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই। অর্ণব মুখোপাধ্যায়, ঝিরম করঞ্জাই ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 2 হুজুরের গল্পের মতো এখন 2 সাংসদের গল্প। একজন সাংসদ দেব, যাকে বুধবার সকাল 11টায় দিল্লিতে ইডি অফিসে যেতে হবে, তার তলব হলো, যেটা ইতিমধ্যেই আলোচনার প্রেক্ষিতে চলে এলো। এবং দ্বিতীয়জন মিমি, যিনি বলছেন যে ইস্তফা নয়, ইস্তফার তিনি যা বলছেন সেটা শুনে মনে হচ্ছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে বিধানসভায় দেখা করেছেন, ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। ইস্তফা তো দিতে হবে লোকসভায়। যাই হোক, এখানে আমি পরের প্রতিবেদন, এই 2 সাংসদের গল্প, 2 হুজুরের গল্পের মতো। দেখুন।
গরু পাচার মামলায় দেবকে ফের দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আগামী বুধবার সকাল 11টায় তাকে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার ইমেল করে দেবকে নোটিশ পাঠানো হয়। এসবের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিলেন তৃণমূলের আরেক তারকা সাংসদ মিমি চক্রবর্তী। সম্প্রতি তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে বঙ্গ রাজনীতিতে টালবাহানা তুঙ্গে উঠেছিল। প্রথমে আচমকা 3টি সরকারি পদ থেকে ইস্তফা দেন দেব। রাজনীতিতে থাকা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সংসদে দাঁড়িয়ে কার্যত বিদায়ের বার্তাও দিয়ে দেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব, আর তারপরই রাজনীতিতে থেকে যাওয়ার ঘোষণাও করেন তিনি। দেবের নামে ঘাটালে লোকসভা ভোটের দেওয়াল লেখাও শুরু হয়ে যায়। এর ঠিক দুদিন পরই দেবকে ফের তলব করল কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2022-এর 15 ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর কয়েক মাসের ব্যবধানে এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় 1.5 বছর পর ফের দেবকে তলব করল তারা। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। দেবকে যদি চাপ দিয়ে বিজেপিতে নিয়ে বিজেপির প্রার্থী করে দিতে নোটিশ আসতো না। দেব তৃণমূলে থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী, নোটিশ। এদিকে দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন 21 ফেব্রুয়ারি তিনি ইডির কাছে যাবেন। এরপরেও যতবার তাকে ডাকা হবে ততবারই তিনি হাজির হবেন। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে। ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে? ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। এরই মধ্যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যাদবপুরের সাংসদ মিমি। খারাপ কথা শুনেছি, কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনি? আমি কি কিছু খারাপ কাজ করেছি? কিছু লোকের আমি দেখি যে আমার নিয়ে মাথা ব্যথা। আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হার। 2 দিন আগে দেওয়া হয়েছে, বাট পার্টি মেম্বারশিপ থেকে সাংসদ পদ থেকে, আর সাংসদ পদ থেকে দেওয়া হয়েছে, বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি, আজও করেননি। আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি, আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। আপনি কি ভোটে নেক্সট দাঁড়াবেন? আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার। শুট করলো না আপনার? শুট না, হয়তো সবার এভরিওয়ানস ডেস্টিনেশন ইজ নট পলিটিক্স। লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন। সমালোচনা যদি হয়ে থাকে তাহলে গত 5 বছর ধরেই হয়েছে, প্রশংসা হয়ে থাকলেও গত 5 বছর ধরেই হয়েছে। কিন্তু গোটা 5 বছরের মেয়াদ সাংসদের শেষ হওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হওয়ার পর, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পর যদি কারোর সমালোচনা গায়ে লাগে সেটা তার ব্যাপার, এবং তার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। এখন মিমি তিনি কমিটি ছেড়ে দিয়েছেন, তাহলে তৃণমূলে গিয়ে সবার এত দমবন্ধ হচ্ছে কেন? নাকি হাল সবাই বুঝে গেছেন যে তৃণমূলে থেকে খুব লাভ বেশি কিছু হবে না, বরং বদনামের ভাগিদার হতে হচ্ছে। মানুষ তৃণমূলের নেতামন্ত্রী শুনলে ঘৃণা করে, সেই কারণে কি তৃণমূলের এমএলএ এমপিরা হাল খারাপ না, মানে ভালো না, হাল খারাপ, সেই কারণে কি কেটে পড়ার তাল করছেন? নিয়ম অনুযায়ী কোনো সাংসদকে ইস্তফা দিতে হলে তা লোকসভার স্পিকারের কাছে দিতে হয়। এখনো পর্যন্ত মিমি চক্রবর্তী স্পিকারের কাছে ইস্তফা দেননি। এদিকে অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয়েছে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। শুক্রবার দিল্লিতে ইডির সদর দফতরে তাকে তলব করেছে ইডি। কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমার সহকর্মী বিজেন্দ্র সিংয়ের কাছে চলে যাব। লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি
এই রাজ্যের মুখ্য সচিব চিফ সেক্রেটারি বিপি গোপালিকা এবং উত্তর 24 পরগনার জেলা শাসক অর্থাৎ ডিএম শরৎ দ্বিবেদীকে ডেকে পাঠালো। আমি দ্রুত একবার বিজেনের কাছে জানতে চাইবো, বিজেন। সুমনদা, যেহেতু সাংসদ সুকান্ত মজুমদার তিনি গেছিলেন বসিরহাটে, তার সঙ্গে যে হিংসা হয়েছে সেটা নিয়ে তিনি অভিযোগ করেছিলেন লোকসভা স্পিকারের কাছে যে তার প্রিভিলেজ হয়েছে, তিনি একজন সাংসদ হিসাবে সেখানে জনপ্রতিনিধি হিসাবে যেতে চেয়েছিলেন কিন্তু তাকে সেখানে বাধা দেওয়া হয়েছে এবং যে নামগুলো তিনি অভিযোগে দিয়েছেন তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটির তরফ থেকে। সেখানে চিফ সেক্রেটারিকে, ডিজিপিকে, এসপিকে, ডিএমকে এবং এএসপিকে এই 5 জনকেই 19 তারিখ সকাল 10:30টায় প্রিভিলেজ কমিটির কাছে ওরাল এভিডেন্সের জন্য হাজির হতে হবে। তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আগামীকাল তাদেরকে কনফার্মেশন রিপোর্টও দেওয়ার জন্য বলা হয়েছে। হোম মিনিস্ট্রিকেও রিপোর্ট দেওয়া হয়েছে প্রিভিলেজ কমিটির তরফ থেকে যে তারাও যেন রাজ্যের চিফ সেক্রেটারি এবং সেখানকার ডিজিপিকে জানিয়ে দেন যে তাদেরকে প্রিভিলেজ কমিটি ডেকেছে। সরাসরিও তাদেরকে প্রিভিলেজ কমিটি চিঠি লিখেছে, তাদেরকে 19 তারিখ 10:30টার সময় যে সংসদ ভবনে প্রিভিলেজ কমিটির রুম রয়েছে সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এবং 10:30টার সময় তারা তাদের ওরাল এভিডেন্স কমিটি নেবে, সেটা ঠিক করা হয়েছে। অর্থাৎ বিজেন্দ্র, আমার কাছে এই মুহূর্তে একটা নোটিশ আছে যেটা 3 জন সিনিয়র পুলিশ অফিসার, 2 জন আইপিএস, রাজীব কুমার ডিজিপি এবং ডক্টর হুসেন মেহেদি রহমান এসপি বসিরহাট নর্থ 24 পরগনা এবং পার্থ ঘোষ অ্যাডিশনাল এসপি বসিরহাট নর্থ 24 পরগনা, এদের 3 জনকে ডাকা হয়েছিল। হুবহু তুমি যা বলছো প্রায় একই কথায়, প্রায় একই ফরম্যাটে, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং ডিএম উত্তর 24 পরগনা শরৎ দ্বিবেদীকেও ডাকা হলো, তাই তো? হ্যাঁ সুমন্ত, 5 জনকে ডাকা হয়েছে। যেহেতু যে নোটিশটা সাংসদদেরকে দেওয়া হয়েছে যারা প্রিভিলেজ কমিটির মেম্বার তাদেরকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে, সেটাতে চিঠিতে বলা হয়েছে যে 5 জনকে 10:30টার সময় 19 তারিখ ওরাল এভিডেন্সের জন্য ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে সে কথাও লেখা হয়েছে। যেহেতু সুকান্ত মজুমদার এমপি, তার প্রিভিলেজ সেখানে ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি সেটা স্পিকারকে জানিয়েছেন, স্পিকার সেটাকে প্রিভিলেজ কমিটিতে পাঠিয়েছিলেন এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 5 জনকে কমিটির কাছে ডাকা হবে এবং তাদের ওরাল এভিডেন্স নেওয়া হবে, তাদের মৌখিক বক্তব্য নেওয়া হবে কি কেন এই ঘটনা ঘটলো এবং যে প্রিভিলেজের কথা বলছেন সুকান্ত মজুমদার। অর্থাৎ বিজেন্দ্র, হুবহু এক কারণে। অনেক ধন্যবাদ তোমায়। আমি দর্শকদের আবার বলি যে 19শে ফেব্রুয়ারি সকাল 10:30টায় এই 5 জনকে ডাকা হলো। অরূপ চক্রবর্তী, প্রতিক্রিয়া। না, প্রতিক্রিয়া দেখুন, এটা না হলেই তো অবাক হওয়ার মতো প্রতিক্রিয়া দিতে হতো। ওই ধর্নিমের মনে আছে তো গল্পটা, যে রেফারি রবি ঘোষ মানে অপোজিশন যখন আটকাতে পারছে না বল হাতে নিয়ে হ্যান্ডবল ঘোষণা করে দিচ্ছে। তো এখানে রাজনৈতিকভাবে পেরে উঠছে না ইডি সিবিআই। আমরা তো পরিষ্কার দেখলাম সেদিনকে ভিডিও ফুটেজ, আপনাদের চ্যানেলও দেখলাম, বিজেপির নেত্রী তিনি গাড়ির বনেটে উঠছেন, ধাক্কা মেরে পুলিশ কর্মচারীকে ফেলে দিচ্ছেন। সুকান্ত মজুমদার শুয়ে, এখন লড়াই হচ্ছে শুভেন্দু ভার্সেস সুকান্ত, কে বেশি নাকের অক্সিজেনের নল বুঝবে। আমাদের রাজ্যের যে অপশাসন চলছে, এই অপশাসনের ভাগিদার শুধু তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা নন, এর সাথে সরকারি আধিকারিকরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বিজেপির নেত্রী গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল, আর ধাক্কা হচ্ছে ডিএমকে, শাসককে। এই যে আমাদের রাজ্যের আধিকারিকরা সর্বোচ্চ পর্যায়ের নাম করে করে বলা যায় তারা দীর্ঘ সময় ধরে, বিশেষ করে 21 পরবর্তী সময়ে তৃণমূলের নেতাদের থেকেও বেশি তৃণমূল হয়ে গিয়েছে। একদম, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কিসের জন্য এই সরকারি আধিকারিকদের, আমলাদের রিটায়ারমেন্টের পর একটা একটা করে বাংলো, মন্ত্রীদের খালি করেও আমলাকে বাড়ি দেওয়া হয়েছে, কিসের জন্য? কোন দুর্নীতি আটকাতে? এরা কোন দুর্নীতির অংশীদার রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, এরা কোন দুর্নীতির অংশীদার সকলকে জানান। একজন আমলা হিসাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি সংবিধানের অন্তর্গত কাজ করেন এবং আপনাকে কিন্তু একটা ব্যুরোক্রেটিক নিউট্রালিটি মেনটেন করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাক না চাক আপনাকে বলতে হবে ম্যাম এটা কিন্তু কনস্টিটিউশন পারমিট করেন, আমি পারবো না, এই কথাটা আপনাকে বলতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এরা বলতে পারছে না। কেন আমি কথাটা বলছি, যে ধরুন পার্থভৌমিক যেতে পারবে অথচ আরেকজন বিধায়ক, ওই বিধানসভারই বিধায়ক, তাকে আমি আটকে দিচ্ছি। অর্থাৎ মানে একই ক্ষেত্রে মানে দুরকম, একজন আমলা কনস্টিটিউশনের আন্ডারে থেকে একজন বিধায়কের প্রতি একরকম ডিএম নিলেন, আরেকজন বিরোধী বিধায়কের প্রতি আরেক রকম ব্যবহার করলেন। আমার মনে হয় কোনো একটা জায়গায় আমলাদেরও কিন্তু বলা উচিত যে না এই কাজগুলো আমরা করতে পারি, এগুলো করতে পারি না। এই না বলাটা কিন্তু খুব জরুরি। বেশ, আমি এখান থেকে সরাসরি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন চোপড়ায় শিশু মৃত্যু নিয়ে। আজকে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। তৃণমূল কংগ্রেস লাগাতার কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে আক্রমণ করছে। রাজ্যপালের সঙ্গে তারা দেখাও করতে গেছে এবং তাদের দাবি যে চোপড়া পরিদর্শনে যেতে রাজ্যপাল রাজি হয়েছেন। দেখুন,
লোকসভা ভোটের মুখে সন্দেশখালী কাণ্ডকে জাতীয় স্তরে নিয়ে গিয়েছে বিজেপি। তৃণমূল তখন উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে মাটি চাপা পড়ে 4 শিশু মৃত্যুর অভিযোগকে হাতিয়ার করছে। বিএসএফ এর কাজ কি? বর্ডার পাহারা দেওয়া। তো যদি চোপড়ায় 4টি বাচ্চা মারা যায়, আজকে মাননীয় রাজ্যপালের কাছে আমাদের টিম গিয়েছিল, এখানে তো ওরা 334টা টিম পাঠিয়েছে। তাহলে চোপড়ায় যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই? সেই বিএসএফ এর আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। যে এজেন্সি ঠিকাদারি বরাত পেয়েছিল তাদের উচিত কম্পেনসেশন দেওয়া এবং তাদের এই এজেন্সিকেও ব্ল্যাকলিস্টেড করা উচিত। এর সঙ্গে বিএসএফ এর সরাসরি কোনো যোগাযোগ নেই। এরপর থেকেও বিজেপি এমএলএ, বিজেপি নেতারা প্রতিনিধি দল নিয়ে রাজ্য সরকারের কোনো সংস্থার কোনো এজেন্সির দ্বারা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয়, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ডেপুটেশন রাজ্যপালের কাছে হবে। আপনি পথটা দেখালেন, দরজা খুললেন, এই রাস্তায় সবাই হাঁটবে। বৃহস্পতিবার এই ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হয়ে তিনি যাতে সন্দেশখালীর মতো চোপড়াতেও যান, সেই দাবি জানান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কিনা। বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইল্লিগালি করছিল পারমিশন না নিয়ে। সন্দেশখালীতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত ট্যুর কাটছাট করে আপনি চলে এসেছেন, তাতে কোনো অসুবিধে নেই। তিনি বলেছেন, তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন। বৃহস্পতিবার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা মৃত বাকি 3 শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছে, সেখানে তো একটা অতিরিক্ত দায়িত্বের ব্যাপার আছে। সেই অতিরিক্ত দায়িত্বের জায়গায় ওনারা অতিরিক্ত দায়িত্ব জ্ঞানহীনতা করেছেন। কালকে ওনারা রেসপন্ড করেছেন যে ওনারা স্বীকার করে নিয়েছেন যে ওনাদের যে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত ছিল সেটা ওনারা করেননি। ইসলামপুর পুলিশ জেলা সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতে এক জেসিবি চালককে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে তাদের ভূমিকাও। সুদীপ চক্রবর্তী, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এ জগতে ভাই টাকাই শ্রেষ্ঠ, টাকাই পেতে সবে সচেষ্ট, সেই কবে লিখেছিলেন দাদা ঠাকুর। আর টাকা পেতে রাজনৈতিক দলগুলোর বড় ভরসা নির্বাচনী বন্ড। আজ এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক। বন্ধ করতে হবে বন্ড বিক্রি। এখানে বলতেই হবে যে বন্ড থেকে সর্বোচ্চ আয় বিজেপির, আর আঞ্চলিক দল হিসেবে 1 নম্বরে তৃণমূল কংগ্রেস। এতদিন বারবার অভিযোগ উঠেছে যে রাজনৈতিক দলকে মোটা টাকা চাঁদা দিয়ে ঘুরপথে বিশাল সুবিধে আদায় করছে অনুদানকারী সংস্থাগুলো। এবার সুপ্রিম কোর্টের এই রায়ের পর লোকসভা ভোটের আগে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় নজর থাকবে আমাদের। কথায় বলে লাগে টাকা দেবে গৌরী সেন, কিন্তু যে গৌরী সেনরা আড়ালে থেকে রাজনৈতিক দলগুলোকে কোটি কোটি টাকা দেয়, এবার তাদের নামই প্রকাশ্যে আসতে চলেছে। রাজনৈতিক দলগুলোকে অনুদান দেওয়ার জন্য নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক। ব্যাংক থেকে এই ধরনের বন্ড বিক্রি করা অবিলম্বে বন্ধ করতে হবে। যেসব নির্বাচনী বন্ড এখনো ভাঙানো হয়নি তা 15 দিনের মধ্যে অনুদানকারীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. गवाई, বিচারপতি जेबी पर्दीवाला एवं বিচারপতি मनोज मिश्रोर बेंच। आज प्रधानमंत्री एक्सपोज हो गए हैं, बेनकाब हो गए हैं, उनका भ्रष्टाचार बेनकाब हो गया। ये सीधा सीधा प्रधानमंत्री द्वारा किया गया एक भ्रष्टाचार है, जिसको कानूनी जामा पहनाने का प्रयास किया गया। मनी बिल लाकर आपने मनी का इंतजाम कर दिया विधायक खरीदने के लिए, कोयले की खदान देने के लिए, हवाई अड्डे देने के लिए, अपने मित्रों को उपकृत करने के लिए। ভোটে কালো টাকার লেনদেন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলকে চাঁদা দিতে চাইলে কিনতে হয় নির্বাচনী বন্ড। সেই বন্ড বিক্রির দায়িত্বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রাজনৈতিক দলগুলি বন্ড ভাঙিয়ে নিলেও কত টাকা দিয়েছেন তা বোঝা যেত না। উল্টে অনুদানকারীর জন্য মিলত 100% কর ছাড়ের সুবিধে। কিন্তু বন্ড চালু হওয়ার পরে অভিযোগ ওঠে রাজনৈতিক দলকে মোটা চাঁদা দিয়ে ঘুরপথে বিশাল সুবিধা আদায় করছে অনুদানকারীরা। আরটিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী
2017-18 থেকে 2021-22 অর্থবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল 9,208 কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। আর প্রাপ্তির তালিকায় শীর্ষে রয়েছে বিজেপি। 9,000 কোটির মধ্যে একা বিজেপি পেয়েছে 5,272 কোটি টাকা, যা মোট অনুদানের 57.25%। আর কংগ্রেসকে কর্পোরেটরা দিয়েছে মাত্র 952 কোটি টাকা, অর্থাৎ 10.33%। আঞ্চলিক দল হিসেবে কর্পোরেট বন্ড থেকে টাকা পাওয়ার তালিকায় দেশের মধ্যে প্রথম স্থানে তৃণমূল। এই সময়ের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে ঘাসফুল শিবিরের ভাড়ারে এসেছে 767 কোটি টাকা, যা মোট অনুদানের 8.32%। आज ये जजमेंट जो आया इसका हम स्वागत करते हैं। वी आर ए पेटिशनर, the only political party who had the locus standi to argue against the electoral bonds was the CPIM, because we are the only party that did not accept any electoral bonds. সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চিরকাল স্বচ্ছতার পক্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কয়েক দশক এই দাবিতে, নির্বাচনী সংস্কারের দাবিতে সরব। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন, কিন্তু আমাদের আশঙ্কা এতে ভারতবর্ষের একটি দল কার্যত উঠে যাওয়ার জায়গায় পৌঁছে যাবে। সবচেয়ে বেশি লাভবান বিজেপি, তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে বোঝা যায় না যে কারা টাকা দিচ্ছে, কেন টাকা দিচ্ছে। এখানে যারা কর্পোরেট এবং পলিটিক্সের যে নেক্সাস, সেটা যদি ব্লাস্ট হবে। এসবিআইকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের কাছ থেকে যারা নির্বাচনী বন্ড কিনেছেন 6 মার্চের মধ্যে তাদের নাম এবং বন্ড কেনার তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। জমা দিতে হবে যেসব রাজনৈতিক দল নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছে তাদের বিস্তারিত বিবরণ। 2019 সালের 18 নভেম্বর টুইটার হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছিলেন, নতুন ভারতে ঘুষ ও অবৈধ কমিশনকে বলা হয় নির্বাচনী বন্ড। এদিন তা রিটুইট করে বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস, যদিও বিজেপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি। पार्टी की ओर से एक आरंभिक टिप्पणी करता हूं, क्योंकि औपचारिक टिप्पणी इस पूरे जजमेंट को पढ़ने के बाद बताई जाएगी। The judgment is of a constitution bench running into hundreds of pages. It requires a comprehensive study and thereafter a structured reply. आपसे हम बहुत विनम्रता से कहना चाहेंगे कि जो सुप्रीम कोर्ट के संवैधानिक पीठ का यह फैसला है, अतः पार्टी की ओर से और संभवतः सरकार की ओर से आवश्यकता पड़ेगी तो इसका सुविचारित टिप्पणी की जाएगी। নির্বাচনী বন্ডের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করেছিল সিপিএম, কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর এবং স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। কিন্তু সুপ্রিম কোর্টে এই নির্বাচনী বন্ড চালু রাখার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্র, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এই বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিল। সেই সঙ্গে তারা এও বলল, এই নির্বাচনী বন্ড চালু থাকলে রাজনৈতিক দল ও অর্থদাতাদের মধ্যে কুইড প্রোকুও, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে কাউকে সুবিধে পাইয়ে দেওয়ার সম্পর্ক তৈরি হতে পারে। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি যে অনুদান নিয়েছে তার বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে 13 মার্চের মধ্যে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।